যে যেটা যোগ্য সে সেটা পাবে এবং আচ্ছা। তার সেটা অ্যাচিভ করে নিতে হবে। আমি বলছি না সেটা অ্যাচিভ কেউ করছে না, সে স্পেসটা কম, কম। তাই ফাইটটা বেশি দিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট সার্ভাইভাল বিনোদন সারাদিনের আজকের পর্বে। সম্প্রতি চরকিতে আমরা দেখেছি আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম মিউ। এই সিনেমায় রাফি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাকিব হোসেন ইভন। বরাবরের মতো এবারও সহজ স্বাভাবিক অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি। মিউয়ের প্রসঙ্গ ধরে আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন দর্শক, রাকিব হোসেন ইভনের সঙ্গে আড্ডায় ডুব দেই। কেমন আছেন? খুব ভালো, কেমন আছেন আপনি? আমিও খুব ভালো আছি এবং ভালো লাগে যখন এরকম তরুণ প্রজন্মের তরুণ অভিনয় শিল্পীরা আমাদের নতুন নতুন কাজের মধ্য দিয়ে মুগ্ধ করে এবং সেই কাজগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ভীষণ ভালো লাগে এবং নতুন কাজের প্রসঙ্গে আসতে চাই। ফাইনালি মিউ তো আমরা সবাই দেখে নিয়েছি, আমাদের তো ভালো লেগেছে। আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? বেশ পজিটিভ। আচ্ছা। আমার মনে হচ্ছে আমরা যে গল্পটা বলার চেষ্টা করেছি মানুষ ঠিক সেই জায়গাটাই কানেক্ট করতে পেরেছে। Okay. গল্পটা যেমন প্রত্যেকটা সম্পর্কের, গল্পটা যেমন মায়ার, পরিবারের গল্প, মিউ সহই যে একটা বৃহত্তর পরিবার, পরিবার বলতে যে আসলে একটা লার্জ স্কেল, এই পুরো ব্যাপারটাই হয়তো মানুষ বা দর্শক যারা দেখেছেন ইতিমধ্যে তারা কানেক্ট করতে পারছেন। সো আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। এবং মিউ সিনেমার গল্পে যেমন আমরা দেখেছি যে গল্পটা আবর্তিত হয়েছেই তো বিড়ালকে নিয়ে বা বিড়ালের গল্প নিয়ে আবর্তিত। জি। পুরো ঘটনাটা সেটা নিয়ে ইমোশনাল একটা জার্নির মধ্য দিয়ে গেছে। দর্শকেরা সবাই আসলে যাদের যাদের জীবনে এমন ঘটনা ঘটেছে তারা তো আরো বেশি করে রিলেট করেছে। তো আমি একটু জানতে চাই সেই জায়গা থেকে যে এই সিনেমার প্রস্তাব যখন আপনি পেলেন বা আপনার কাছে এলো, তখন কোন কোন বিষয় চিন্তা করে বিবেচনা করে আপনি সম্মতি দিয়েছিলেন এখানে কাজ করার? মূলত কয়েকটা বিষয় আমার কনসার্ন ছিল। প্রথম বিষয়টা হচ্ছে আমরা আসলে রেগুলার যে ধরনের গল্প বলার প্র্যাকটিসে থাকি, এই গল্পটা একটু ডিফারেন্ট। Right. এখানে আসলে অতি নাটকীয় কিছু করার চেষ্টা করা হয়নি। খুব সহজ স্বাভাবিক একটা গল্প। তো গল্প পড়ার পর আমি ডিরেক্টরের সাথে বসে কথা বলছিলাম যে ভাই গল্পটা তো খুবই প্লেন, তাহলে কি আমরা ঠিক এটাই বলতে চাচ্ছি? তখন তিনি বললেন যে হ্যাঁ আমরা এটাই বলতে চাচ্ছি। আমি যখন শুনলাম এখানে হচ্ছে আফজাল হোসেন আছেন, আজিজুল হাকিম আছেন, আফসানা মিমি আফসানা আছেন, মিমি আছেন। তো এই ক্ষেত্রে আসলে তো সেকেন্ড থট দেওয়ার কিছু থাকেই না। আর তার উপরে হচ্ছে আতিক জামান ভাইয়ের এর আগের যে কাজটা ছিল সেটাও চরকিতে, জাহান, আমার সেই কাজটাও ভীষণ পছন্দ ছিল। সো আমার মনে হয়েছে একটা নতুন প্রয়াস ফ্যামিলির মধ্যে করে পোষ্য প্রাণী রিলেটেড গল্প বলার, তো আমি এটার মধ্যে থাকতে চাই। তো সেই জায়গা থেকে হ্যাঁ করা বা রাজি হওয়া। হ্যাঁ, বাহ, চমৎকার। আমার একটু আসলে জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনি সামনে বসে আছেন, রাফি চরিত্রটির সাথে আসলে ব্যক্তি রাকিব হোসেন ইভনের কোন কোন দিকে মিল আছে, কোন কোন বিষয়গুলো আপনি মিল খুঁজে পেয়েছেন এবং কোন কোন বিষয়গুলো আসলে অমিল রয়েছে? মিল অনেক কিছুই মিল। রাফি হচ্ছে ফ্যামিলির বড় সন্তান। ফ্যামিলির বড় সন্তানদের আসলে অনেক না চাওয়া সত্ত্বেও অনেক সময় দায়িত্ববোধ নিতে হয়, কাঁধে চলে True. আসে। আর যখন দায়িত্ববোধ চলে আসে তখন আমরা আমাদের নিজেদের অনেক ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা বা অনুভূতি, ওটাকে আমরা তখন চেপে যাই। চাপা দিয়ে হ্যাঁ, দিই একদম। ফর দ্য সেক অফ সবার ফ্যামিলির হ্যাপিনেস স্বার্থে এর আসলে। কারণে বা স্বার্থে। সেই জায়গা থেকে আমি যদি বলতে হয় রাফি আর ইভন আলাদা কেউ না। আর অমিলের বিষয়টা হচ্ছে গল্পের প্রয়োজনীয়তা আসলে কিছু না কিছু ঘটে। সো রাফি আসলে যে জিনিসটা করছে ওই জিনিসটা ইভন করতো কি করতো না আমি জানি না, বাট আমার মনে হয় গল্পে রাফি ঠিকঠাকই করেছে আসলে। সুন্দর। কিন্তু অমিলের জায়গাটা তাহলে বেশ ভালোভাবেই আছে। হ্যাঁ, মানে সবকিছু তো সিমিলার হবে না শতভাগ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ দেয়ার ইজ সিমিলারিটিজ অ্যান্ড বোথ। আচ্ছা, সাদিয়া আইমানের সঙ্গে এর আগে বোহেমিয়ান ঘোড়াতে আপনি কাজ করেছেন, সেখানে আমরা দেখেছি এবং আমাদের তো ভালো লেগেছে আপনাদের কাজ। কিন্তু এবার তো আসলে মিউতে কাজের নতুন করে অভিজ্ঞতা হলো, তো সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে মিউতে? মিউতে সাদিয়া ইমানের সাথে হ্যাঁ। খুবই ভালো। সাদিয়া আর আমি বলা যায় আমরা অনেক আগে থেকেই বন্ধুর মতো। আমরা একসাথে কাজ করার আগে থেকে আমরা নিজেদেরকে চিনি। আচ্ছা। এবং বোহেমিয়ান ঘোড়ায় কাজ করার পরে মিউতে এসে সাদিয়া এবং সাথে আরো এত বড় এই বড় গুণী গুণী মানুষজন, তো মানুষজনগুলো পাওয়া ইট ওয়াজ গেছে। ফান। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আসলে সেটের মধ্যে সবাই পরিবারের মতো ছিলাম। আমি মিমি আপাকে মা বলেই ডাকতাম। হ্যাঁ। সাদিয়া, রাফি আমাকে আমার নাম ধরেই ডাকতো, ক্যারেক্টারের নাম ধরেই ডাকতো, আমি ওকে ওর রাফি। রাহা রাহা বলেই ডাকতাম। আচ্ছা। সো দ্যাট ওয়াজ ফান। ইয়া,
এবং যেমনটা আপনি বলছিলেন যে যাদের নাম শুনে এক বাক্যে আপনি রাজি হয়েও যেতে পারতেন যে কোনো জি, জি। কাজের জন্য, গুণী অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম এবং প্রিয় আরেকজন অভিনেত্রী আফসানা মিমি। তো যাদের নামের আদ্যাক্ষর স্বরে আ দিয়ে হঠাৎ করে মনে হচ্ছিল বিষয়টার জন্য উল্লেখ করলাম, তাদের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স আসলে কেমন হয়েছে এবার? দুর্দান্ত। লাইক আমার কখনোই আফজাল হোসেন কিংবা আজিজুল হাকিম, আজিজুল হাকিমের সাথে আমার আগে কাজ কাজ হয়েছে, হাকিম ভাইয়ের সাথে কাজ হয়েছে, কিন্তু আফসানা মিমির সাথেও আগে কখনো কাজ হয়নি। তো এদের প্রত্যেক, এরা তো আসলে খুব ভালো মানের অভিনেতা, এটা খুবই সস্তা কথা। হ্যাঁ, এটা সবাই আমরা খুবই বলি। হ্যাঁ। সাধারণ জ্ঞান, কিন্তু তার চেয়ে এরা অনেক বড় কিছু। লাইক 30-40 বছরের এক্সপিরিয়েন্স সহ একটা মানুষ যখন দাঁড়ায়, তার দিকে তাকিয়ে থাকলেও মনে হয় যেন আমি রিসিভ করছি, এবং এরা এত কোঅপারেটিভ হ্যাঁ। যে ইউ ডোন্ট ফিল লাইক লেফট অ্যালোন অর এনি ডাউট, দে গোনা হেল্প ইট আউট। লাইক ইউ উইল ফিল লাইক হ্যাঁ আমি একদম আমি এখানেই একদম belong এখানেই করি। সুন্দর, মানে দে আর মোর লাইক ফ্রেন্ডস অ্যান্ড গার্ডিয়ান এট দ্য সেম টাইম। এবং আরেকজন যে আছেন মিউয়ের ক্যাপ্টেন যাকে বলছি, জি। সেই পরিচালক আতিক জামান, তার জি। কথা একটু বলি। এবং তার নামেরও কিন্তু প্রথম অক্ষরটা স্বরে আ দিয়ে, স্বরে আদ্যক্ষরে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তো একটু জানতেই চাই, কেমন লেগেছে, সেটে তাকে কেমন দেখেছেন, আর সেই সাথে একটু আসলে যেহেতু প্রথমবারই তার সঙ্গে তো কাজের জি, জি। অভিজ্ঞতা হয়েছে, সবকিছু মিলে একটু অভিজ্ঞতাই শুনি। আমার তো প্রথমেই আফসোস লাগছে আমার নামের প্রথমে নেই। হ্যাঁ। এনিওয়ে, ইভনটাকে আমরা তাহলে আভন করে দিলে কিন্তু হয়ে যায়। না না না, আমি সেটার দরকার নেই। ভালো আছি। আতিক ভাইয়ের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতা, যেটা বলছিলাম যে আমি জাহান দেখেছি, চরকির কাজ আর একটা, দ্যাট ওয়াজ এ ভেরি গুড প্রোডাকশন। সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না যে কিছু ভালো কাজ দেখলে আমি এখানে থাকতে চাই, ইফ আই ওয়াজ হিয়ার, যদি ওখানে কাজ করতে এরকম কিছু পারতাম, একটা। হ্যাঁ। তো সেই জায়গা থেকে তার প্রতি আমার আস্থা শতভাগ ছিল। আর ওনার সাথে যখন আমরা প্রথম বসি কিংবা এই পুরো Discussion শুটটা, হয়, হ্যাঁ। হ্যাঁ, উনি আসলে খুবই চমৎকার একজন মানুষ। তার কাছ থেকে কি কি শিখেছেন আপনি? কথা না বলেও অনেক কিছু বলা যায়, তাই? প্রিসাইজলি কথা বলা যায়, এবং সাউন্ডলেস একটা কাজ খুব চমৎকারভাবে নামিয়ে ফেলা যায়। ছোট্ট করে একটু জানতে চাই যে যারা এখনো আসলে মিউ ওয়েব ফিল্মটি দেখেনি, তাদেরকে আসলে কি বলবেন, কেন এই সিনেমাটি দেখা উচিত? প্রথমত যারা আসলে ঘরে বা কোনো পোষ্য প্রাণী পালে কিংবা তাদের সাথে অ্যাটাচমেন্ট আছে পোষ্য প্রাণীর সাথে, এটা তো তাদের জন্য আসলে বলার কারণ নেই যে তারা দেখবেই তাদের গল্প। একই সাথে যারা আসলে ফ্যামিলি কেন্দ্রিক সেন্টিমেন্ট ঘিরে থাকা গল্প পছন্দ করে কিংবা পিওর ফ্যামিলি ড্রামা পছন্দ করে, তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম। এবং সব এই দুটোর ব্লেন্ডে আসলে আমরা জীবনকে যেভাবে দেখি বা জীবনকে ধারণ করা বা পরিবার বৃহৎ অর্থে, এই সব কিছু মিলেই আসলে আমার মনে হয় নানান কারণে এই মিউ দেখা উচিত। আচ্ছা, এবং আপনার কি কোনো পেট আছে বা কখনো মনে হয়েছে কোনো পেট রাখা উচিত বাসায়? আমার একটা পেট ছিল, আচ্ছা। ওর নাম ছিল জিমি। ও বিড়াল? বিড়াল ছিল না, ও কুকুর ছিল। ও ও খুবই ছোট ছিল এবং ও একটা ট্রাকের আর কি জাস্ট ও চলে যায়। সো ওইটা আমাকে খুব বাজেভাবে ট্রমাটাইজ করে, এবং এরপর থেকে আমার মনে হয়েছে যে আমি এই ধরনের আরেকটা সম্পর্ক, trauma। আরেকটা ট্রমার মধ্যে হয়তো ঢুকতে চাই না। কিন্তু মিউ করার পরে যেটা আবার ফিল হয়েছে যে না, ইটস নট জাস্ট ডান, ইউ ক্যান সে নো টু দেম। হ্যাঁ, এবং আমারও ভীষণ ভালো লাগে বিড়াল, কিন্তু আসলে ওই যে কমিটমেন্টের জায়গাটা থেকে একটু ফেঁসে গেছি, কিন্তু সেই শখটা আসলে পূরণ করার হয়নি। নিশ্চয়ই সামনে হয়ে যাবে। কখনো, হ্যাঁ হয়ে যাবে। নিশ্চয়ই। এবার একটু অন্যান্য কাজের প্রসঙ্গে আসতে চাই। ঈদের খবর শুনবো। গেল ঈদে তো তাণ্ডবে আপনাকে আমরা পেয়েছি, এবং ওটিটি কন্টেন্টে বোহেমিয়ান ঘোরাতেও পেয়েছি। জি। এবার কি কি আসছে, কি কি আসবে? আচ্ছা, এই ঈদে আনফরচুনেটলি আমি কোনো কন্টেন্টে ওইভাবে থাকছি না, বা আমার কোনো কন্টেন্ট ওইভাবে আসছে না। Okay. কিন্তু একই সাথে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কিংবা ওটিটির অনেকগুলো ভালো কাজ আসছে, এবং প্রত্যেকটা সিনেমাই যে যার যোগ্যতায় কোয়ালিফাইড। প্রত্যেকটা ওটিটি কন্টেন্টও তাই। আমি থাকি না থাকি, যারাই কাজ করেছে সবাই আমার ভাই ব্রাদার। আপনারা সবাই সিনেমা হলে যেয়ে দেখবেন, ওটিটি কন্টেন্টগুলো দেখবেন এবং ভালো মন্দ আলোচনা করবেন। আশা করি কোরবানি ঈদে আমার একটা সিনেমা আসতে পারে, আসার কথা। ওটার নাম হচ্ছে ট্রাইব্যুনাল। আর এরপরে হয়তো আরেকটা সিনেমা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো পুজোতে। এভাবে একটু শুনি তাহলে যে ঈদ ব্যতীত আসলে সামনে আর কি কি এক্সাইটিং কাজ আসবে, ট্রাইব্যুনাল ছাড়া বা অন্যান্য কিছু? ট্রাইব্যুনাল ছাড়া হয়তো পুজোতে আর একটা সিনেমা রিলিজ পাওয়ার কথা আছে। ওটার নাম হচ্ছে চারুলতা। উনি রাইসুল ইসলাম অনিক, যিনি আমি যার সাথে ইতিচিত্রা করেছিলাম, তার সাথে এটা আমার দ্বিতীয় কাজ, যেখানে আচ্ছা। হচ্ছে ভাবনা, আসনা হাবিব ভাবনা এবং আমি হচ্ছে আসলে
মুখ্য চরিত্রে অভিনয় করেছি। নিউ মার্কেটের একটা গল্প, একদম গল্প, প্রেম, বন্ধুত্ব, রিয়েল ফর্ম, এভরিথিং ইজ দেয়ার। বাহ, তাহলে সেটা খুব এক্সাইটিং হয়েছে আপনার জন্য কাজ খুবই, করতে খুবই, গিয়ে। খুবই। বাহ, চমৎকার, সেটা দেখার অপেক্ষায় প্রত্যাশা নিয়েই রয়েছে। এবার একটু অন্যান্য প্রসঙ্গে চলে যেতে চাই। জি। আজ 8 মার্চ, যেটা আপনি জানেন যে বিশ্ব নারী দিবস, সেদিক থেকে একটু জানতে ইচ্ছে করছে যে আসলে নারীদের জন্য বিশেষ করে একটি আলাদা দিন আসলে কতটা তাৎপর্য বহন করে বা কতটা মিনিং রাখে, বা সেটা আসলে কতটা জরুরি মনে হয় আপনার কাছে? আমি ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে যেভাবে দেখি সেটা বলতে পারি। নিশ্চয়ই। যেমন আমাদের ভ্যালেন্টাইন্স ডে থাকে, প্যারেন্টস ডে থাকে, মাদার্স ডে থাকে, ফাদার্স ডে থাকে। রাইট। তো একইভাবে আমরা তো মানে নারীর কন্ট্রিবিউশন তো আসলে অস্বীকার করার কিছু নেই। তো আমরা যদি সেটাকে বছরে একটা দিন সেলিব্রেট করতে চাই, এইরকমই একটা অকেশন হচ্ছে ওমেন্স ডে। এবং আমি যদি ভুল না করে থাকি, এবার ওমেন্স ডে কনসেপ্টটা হচ্ছে স্কেলিং দ্য ব্যালেন্স, এরকম কিছু জি, একটা। জি। সো তারা যে জিনিসটার হক বা তাদের যেটা প্রাপ্য, তারা সেটা ডিজার্ভ করে। এই মোটোতেই তো এই বছরের ওমেন্স ডে। এবং আমি একজন পুরুষ হিসাবে, একজন মানুষ হিসাবে প্রত্যেক নারী, প্রত্যেকটা মেয়ে, সবার প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আসলে আমাদের সমাজটাকে, আমাদের পৃথিবীটাকে এবং আমাদের জীবনকেও একই সাথে এত সুন্দরভাবে রাঙিয়ে তোলে যে তাদের অ্যাবসেন্সে আসলে আমরা হয়তো অনেক সময় অনেক কিছুই কল্পনা করতে পারি না। এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন আপনার ভাবনার কথাগুলো। আরেকটু সেই ভাবনার কথাগুলোই জানতে চাই। যেমনটা আমরা জানি এবং বলি যে আমরা তো আমাদের সমাজটাকে আসলে পুরুষ শাসিত সমাজ হিসেবেই দেখছি এবং সেটাই হয়ে আসছে জি। বছরের পর বছর, তেমনটাই জানি। সেদিক থেকে যদি একটু বলি যে নাটক সিনেমার দিকেও কিন্তু আমরা যেমনটা দেখি যে মেল ডমিনেটেড একটা ইন্ডাস্ট্রি, জি। সেটা আসলে চরিত্রের ব্যাপ্তির দিক থেকে হোক বা সম্মানের দিক থেকে হোক, সেটা কিন্তু একটা ব্যালেন্স করার বিষয়টা এখনো আমরা দেখি না। তো এখান থেকে কি আসলে উত্তরণের কোনো উপায় নেই, বা উত্তরণ কি কখনোই হবে না? আপনার কি মনে হয়? অবশ্যই হবে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। সমাধান করতে চাওয়ার আগ্রহটা সবার আগে জরুরি। এবং আমরা যেমন পুরুষ শাসিত সমাজ বলতে আসলে আমরা বৃহদার্থে আমাদের দেশের এই জনগোষ্ঠীর কথা বলি, কিন্তু একই সাথে কিন্তু আমাদের দেশে এমনও জনগোষ্ঠী আছে যারা নারী কেন্দ্রিক সমাজ পরিচালিত হয়। আর চরিত্রের ক্ষেত্রে, চরিত্রের লেন্থের যে ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু এখন আমরা গত 5 বছরের তুলনায় আগে অনেক অনেক ডাইভার্স হয়েছে এবং আমরা অনেক অ্যাডভান্স হয়েছি। সম্মানী কিংবা আরো আদার যে বিষয়গুলো আছে, দেখুন, যে যেটা যোগ্য সে সেটা পাবে এবং আচ্ছা। তার সেটা অ্যাচিভ করে নিতে হবে। আমি বলছি না সেটা অ্যাচিভ কেউ করছে না, সেই স্পেসটা কম, তাই ফাইটটা বেশি দিতে হচ্ছে। আমার বিশ্বাস তারা অচিরেই সেই জায়গাটা নিয়ে নিতে পারবে, আমার মনে হয়। নিশ্চয়ই। এবং আপনার জীবনের জি, জি। সবচেয়ে বড় নারীর কথা আমি শুনতে চাই। আপনার জীবনের অনেক বড় একজন অনুপ্রেরণা, আপনার প্রাণপ্রিয় মা। 4 ফেব্রুয়ারি 2022 সালে তিনি চলে গেছেন, হারিয়ে গেছেন সেই দূর আকাশে। তিনি নিশ্চয়ই আপনার ভালোবাসায়, প্রার্থনায় সবসময় তো আছেনই। আসলে মাকে হারাবার শোক কি আজও ভুলতে পেরেছেন বা ভুলে ওঠা সম্ভব, নাকি সেই শোকটা আরো গাঢ় হয়েছে সময়ের সাথে সাথে? আমি আমার গল্পটাই বলি। এটা ভোলা যায় না আসলে। লাইক আপনি, ইউ ক্যান সেপারেট ইউরসেলফ ফ্রম ইউর মাদার, ফ্রম ইউর ফাদার। লাইক আমি তো আসলে, তারা নেই পৃথিবীতে, কিন্তু আমি এভাবে ভাবি না। আই ফিল লাইক দে আর অ্যারাউন্ড মি অল দ্য টাইম, বা আই ইভেন টক টু দেম। আমি হয়তো কখনো কখনো আকাশের দিকে তাকে কিংবা একা একাই আম্মুর সাথে কথা বলি। আর এই অভাব কোনোভাবেই পূরণ হয় না। এই ক্ষত আমরা হয়তো সময়ের সাথে সাথে বাঁচার তাগিদেই ঢেকে রাখি কিংবা ডাইভার্ট করি, অন্যদিকে মনোযোগ দিই। কিন্তু এটা তো আসলে অপূরণীয়। মানে যে কোনো অভাবই, যার অভাব তাকেই লাগে। আর মা বাবার অভাব আসলে মা বাবা ছাড়া বা মা, আমি জানি না, এটা সম্ভব না। এটা আসলে মানে ভাষায় এভাবে বলে দেওয়াটা খুব কঠিন, এবং যাদেরকে এই সময়ের মধ্য দিয়ে যেতে হয় একমাত্র মনে হয় তারাই বোধ করতে একদমই, পারে একদমই। যে কতটা কঠিন সেই জার্নিটা। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যাদের আছে, যাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা সৌভাগ্যবান, যাদের এখনো বাবা মা দুজনেই আছেন কিংবা বাবা আছেন, মা আছেন, তাদেরকে পর্যাপ্ত ভালোবাসা দিন, তাদেরকে আপনার সর্বোচ্চ সময়টুকু দিন, স্নেহটা দিন, দিন বাহ। এটাই। এবং আমি যতটুকু জানি আপনার কোনো বোন নেই। নারী দিবস নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আপনারা তো 2 ভাই, আপনি বড় এবং আপনার ছোট একজন ভাই আছে। তো আসলে জীবনে কি কখনো চলার পথে মনে হয়েছে বোনের অভাবটা বোধ করেছেন কখনো? আসলে আমার বোন নেই ঠিক ওভাবে না, আমার বোন আছে, কাজিন আছে আমার। এবং আমার বাবা মা তো দুইজনেই এখন অ্যাবসেন্ট। সো সে জায়গা থেকে আমি বলতে পারি যে
আমার বোনই হচ্ছে এখন আমার লিগ্যাল গার্ডিয়ান এবং শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাহ। আই উড লাভ টু মেনশন হার নেম, আইরিন চৌধুরী। আমি জানি না, আমি আমার জামা কাপড় কেনার সময় আমি ওকে ফোন করেই কিনি যে এটা কোন সাইজের বা কোনটা আমাকে ভালো লাগবে ভালো বা লাগবে। সবকিছুই এরকম। হ্যাঁ, আমার বোন আছে এবং আমার যথেষ্ট সুন্দর ভালো বোন আছে আলহামদুলিল্লাহ, নয়তো ওরা আমার মেয়ের ফোন। আমার বড় বোনও আছে শারমিন চৌধুরী। আই লাভ বোথ অফ দেম ইকুয়ালি। বাহ, চমৎকার। এবং যেহেতু আপনার জীবনে নারীদের কথা বলছি এবং নারীদের প্রভাবের কথা বলছি, আরেকজন নারী বাদ যাচ্ছে, খুবই ভুল হচ্ছে। অবশ্যই আমার শুনতে দাদি। চাই। আচ্ছা, আমার দাদি এবং এটা আমার দাদি মোস্ট প্রবাবলি মানুষ জন্মের পরে সবার আগে বাবা মার প্রতি ভালোবাসার অ্যাটাচমেন্টটা বুঝতে পারে। আমি সেন্স হওয়ার আগে হয়তো আমি আমার দাদা দাদির প্রতি এই ভালোবাসাটা বুঝতে পেরেছি। আমি 1.5 বছর বয়স থেকে আমার দাদা দাদির সাথে ঘুমাতাম এবং আমি 26 বছর বয়স পর্যন্ত আমি আমার দাদির সাথেই ঘুমাতাম। দাদা যতদিন ছিল আমি দাদা দাদি তিনজনে ঘুমাতাম। দাদি ঘুম পাড়িয়ে দিত এবং শি ওয়াজ রিয়েলি বিউটিফুল এবং অসাধারণ। মানে যে কতটা লাকি। আমি আসলেই সৌভাগ্যবান। আমি সবার আদরে বড় হয়েছি এবং আমি একটা কি বলে এটাকে, বৃহৎ পরিবার না কি বলে এটাকে, যৌথ যৌথ পরিবারে। পরিবারে বড় হয়েছি আমি। হ্যাঁ, যৌথ একান্নবর্তী পরিবার, পরিবার। একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। বাহ, So, চমৎকার। yeah. এবং যেমনটা আমি জিজ্ঞেস করছিলাম যে যেহেতু সব নারীদের কথা আপনি উল্লেখ করতে চাইছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাইছেন, জি। বিশেষ একটি দিনে স্মরণ করতে চাচ্ছেন, তো জীবনে প্রেম তো করেছেন, হ্যাঁ, কেন এখন করব? কি প্রেম করছেন? প্রেম প্রতিদিনই করি আমি। হ্যাঁ, প্রতিদিন করি। প্রতিদিনই প্রেম হয়? হ্যাঁ, হ্যাঁ, তো জীবনে কি প্রেমিকা তো আছে এখন নাকি? হ্যাঁ, জি, মানে প্রেমিকা তো আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম প্রেমিকার নাম একটু শুনি। কোন বয়সে প্রেমে পড়েছিলেন, কার প্রেমে পড়েছিলেন? নামটা না বলি, একটু হিন্টস রেখে যাই। সেটা হচ্ছে আমি ক্লাস 10-এ যখন প্রিটেস্ট পরীক্ষা দিই, আমি ফিজিক্স পরীক্ষার মাঝখানে আমি প্রেমে পড়েছিলাম। কাউকে দেখে, তার চুল দেখে আমার খুব ভালো লেগেছিল এবং আমি তার প্রেমে পড়েছিলাম। তার নাম যে কোনো একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের নামে। শি ওয়াজ গুড, শি ওয়াজ রিয়েলি গুড, বিউটিফুল অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রেম। আচ্ছা, তো তারপরে কি সেটা মানে এগিয়েছিল? প্রেমের না, প্রস্তাব দিয়েছিলেন আপনি? আমি কয়েকবার দিয়েছিলাম, আমি 3বার দিয়েছিলাম। 3 বার? হ্যাঁ, আমি 3বার যে কোনো জিনিস ট্রাই করি বা ট্রাই করার চেষ্টা করি। সে 3বারই প্রথমে আমাকে রিজেক্টেড করেছে আলহামদুলিল্লাহ। এরপরে যখন সে আসছে তখন আসলে আমি স্কুল ছেড়ে কলেজে চলে গেছি এবং আই লিভ দ্যাট প্লেস অ্যান্ড আমি ততদিনে নিজেকে কনসোল করেছি যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ নট হ্যাপেনিং উইথ ইউ, ইটস নট ইয়োর টাইম। তো ওইটা আর হয়নি, অন্য কিছু হয়েছে, আরো ভালো কিছু। আচ্ছা, তাহলে বর্তমান ভালো কিছুর একটু শুনি। বর্তমান ভালো প্রেমিকার নাম শুনি একটু, তার প্রসঙ্গে বলেন। ব্যক্তিগত জীবন তো ব্যক্তিগত রাখা ভালো, তাই না? ও আচ্ছা, জি, তাহলে জি, জি, বলবেন জি। না একটু, না, সেটাতে তাহলে থাকলো। হ্যাঁ, 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 থাকলো। ভাবলাম বিশেষ দিনে একটু বিশেষ করে আমরা নারীদেরকে আসলে স্মরণ করছি, তো আমি আসলে তাহলে আর জোর করছি না। না, প্লিজ। ওকে, তাহলে স্ত্রী হিসেবে আসলে জি। জীবনে আপনি কেমন ধরনের নারীকে চান? এটা খুবই অদ্ভুত একটা প্রশ্ন। মানে এটা আমি জানি না, আমার স্ত্রীর কাছ থেকে কি কি থাকতে হবে সেটা না, আমার প্রত্যাশা কি কি থাকবে সেটা আমি বলতে পারি। সেটা আচ্ছা। হচ্ছে বিশ্বাস, সম্মান আর ট্রান্সপারেন্সি, দ্যাটস ইট, সততা। খুব ইম্পর্ট্যান্ট আসলে। ওকে। এবং ইকুয়ালি আমি Right, তার কাছে প্রত্যাশা vice করছি তাই versa, না, yeah. সেও আমার কাছে এক্স্যাক্টলি তাই পাবে আমি যেটা প্রত্যাশা করছি। তেমনটাই তো হওয়া উচিত, সহজ হওয়া উচিত, Exactly. কিন্তু সেটা আসলে সহজ থাকে না, অনেক কঠিন হয়ে যায়। সহজ কথা যায় না বলে সহজে। রাইট, সহজ কাজটাও করা যায় না সহজে। Yeah. এবং জীবনে আসলে কোন নারী তারকাকে দেখলে আপনি বারবার ক্রাশ খান? আমাদের দেশে কারো কথা না বলি, আপনি যেখানে ইচ্ছা বলতে পারেন, দেশে বলতে পারেন, দেশের বাইরে বলতে পারেন। আমার তো সবাইকেই খুব ভালো লাগে। কিন্তু এটা তো সম্ভব না। সাদিয়াকেও আমার ভালো লাগে, তানিয়া বৃষ্টিকেও আমার কিন্তু ভালো ক্রাশ খান লাগে। আপনি? ক্রাশ, হ্যাঁ, ক্রাশ খাওয়ার কথা কিন্তু বলেছে। দ্যাট উড বি মিথিলা। শি ইজ জাস্ট ডিফারেন্ট, অর দীপিকা। আই লাভ দেম। ইয়া, ক্রাশ খাওয়ার মতো আর কি। এবার তাহলে একটু অন্যভাবে জিজ্ঞেস করি যে আপনার প্রিয় নারী সহকর্মীকে এবং কেন, তার মধ্যে এমন কি বৈশিষ্ট্য দেখেছেন আপনার কাছে ভালো লেগেছে? খুবই ক্রুশিয়াল প্রশ্ন। একজনের নাম বলে আবার বিপদে পড়বো, অলরেডি দুজনের নাম কোনো বলছি। বিপদে পড়বেন না, কেউ কিচ্ছু বলবে না ওকে, আপনাকে। গুড গুড গুড। আমি যাদের সাথে কাজ করেছি সবাই রেগুলার বেশ ভালো ভালো কাজ করে, সবাই খুবই হেল্পফুল, কোঅপারেটিভ। এদের মধ্যে আমার যদি বলতে হয় অবশ্যই তানিয়া বৃষ্টির নাম বলতে হবে। শি ইজ ডিফারেন্ট, লাইক পিওর, ফানি অ্যান্ড ইনটু দ্য ওয়ার্ক, ইনটু দ্য জোন, এভরিথিং। সাদিয়াও তাই। সবাই মানে
ওরা খুবই ভালো, রিসেন্টলি ওদের সাথেই কাজ করলাম, তো ওদের মধ্যেই হ্যাঁ। রাখি। এবং তানিয়া বৃষ্টির কথা যখন এলো একটু বলতেই চাই, আসলে তার তো কিছুদিন আগে তো অপারেশন হলো এবং শরীর জি, বেশ খারাপ ছিল, রিকভার করছে স্লোলি আপডেটগুলো দেখেছি। আসলে আমরা সবাই তার সুস্থতা কামনা করছি, খুব দ্রুত তিনি আবার আমাদের মাঝে কাজের মধ্য দিয়ে দেখা যাবে, চমৎকার কিছু কাজ উপহার দেবেন প্রত্যাশা রয়েছে। জি জি, আমি দর্শকের কাছে একইভাবে প্রার্থনা করব, আপনারা সবাই তানিয়ার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শুনতে ইচ্ছে করছে, যেহেতু এই দিনের অনেক গল্প শুনছি বা এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু শুনছি, যে পুরুষদের মধ্যে আসলে নারীদেরকে নিয়ে কোন মনোভাবটা বা কোন ভাবনাগুলোর খুব পরিবর্তন হওয়া উচিত বলে আপনি মনে করেন? পুরুষদের মধ্যে আসলে জানি না, নারীদেরকে শুধুমাত্র নারী বানিয়ে রাখার এই প্রবণতাটাই মনে হয় সবচেয়ে সমস্যা। মানে আপনি পুরুষদেরকে তো পুরুষ বানিয়ে রাখছেন না, পুরুষদেরকে তো মানুষ হিসেবে মানুষ দেখছেন। হিসেবে। আপনি মানুষ থেকে নারীকে সেপারেট করছেন, পুরুষকে সেপারেট করছেন, জাস্ট নারী মানে মানুষ হিসাবে দেখেন, তাহলেই আমার মনে হয় এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইজি হয়। আর আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ, আপনার মেয়ে, মানে ইউ নো হাউ দে আর। রাইট। সো ইয়া এক্স্যাক্টলি তাই, মানে সবই তাই। আপনি যেভাবে আসলে ব্যাপারটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে আপনার আপব্রিঙ্গিংটা কেমন, কেমন হচ্ছে, কেমন পরিবারের মনোভাবের মধ্য দিয়ে আমি বড় আর হচ্ছি। আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই। হ্যাঁ। সম্মান দেয়াটা তো আসলে একটা শিক্ষার ব্যাপার। Right. এটাই মানে যার শিক্ষা আছে সেটা দেখা যায়। হ্যাঁ, তার কাজে কর্মে কথায় আচরণে সবকিছুতেই ফুটে পাই, আমরা সেগুলো খুঁজে পাই। আরেকটি বিষয় নিয়ে শুনবো, যে আমরা যেহেতু সিনেমার কথা বলছি, অনেক জি। গল্পই তো করছি, যে নায়ক যে শব্দটি, সেটাও কি শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক বিষয়টা এখন হয়ে গেছে, যেমন নাকি এখন আসলে বলতে পারি যে সময় বদলেছে, সময়ের সাথে সাথে এখন আসলে নায়িকার সংজ্ঞা বা নায়কের সংজ্ঞাগুলো পরিবর্তন হওয়া উচিত, যেমন আমরা বাইরের দেশে তো এমনটা খুবই দেখি, যে মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস বা টাবু বা মাধুরী দীক্ষিত, বিদ্যা বালানের কথা যদি বলি, তারা যেমন ভাবে আসলে কাজ করছেন, তাদের যে কাজগুলো যখন সামনে আসে তখন কিন্তু বলা হয় যে শি ইজ দ্য হিরো অফ দিস ফিল্ম, তাদেরকে এভাবেই আখ্যায়িত করা হয়, ওই সম্মানটুকুই দেওয়া হয়। তো আমাদের দেশে কি আসলে এরকম কখনো আমরা দেখবো না বা পেতে পারি না? আমরা ওই প্রসেসের মধ্যে আছি। আমি যেটা মনে হয় আমার, আমরা ঠিক ওই প্রসেসটার মধ্যে আছি। অল্প সময় পরেই হয়তো আমরা ওই জায়গাটায় পৌঁছে যাব, কিন্তু সেই জায়গাটায় পৌঁছানোর জন্য শুধুমাত্র ইন্ডাস্ট্রির দিকে তাকালে তো হবে না। ইন্ডাস্ট্রি আসলে আমাদের সমাজের রিফ্লেকশন। একটা হচ্ছে আমরা সমাজকে কতটুকু দিচ্ছি শেখানোর জন্য একটা বিষয়, আর আমি তো সমাজ থেকে বাইরে যে একদম মঙ্গল গ্রহের এমন গল্প, কিছু, এমন হ্যাঁ। কোনো সভ্যতার গল্প আমি বলতে না। পারবো না। তো ভাইস ভার্সা, আমার সমাজ যখন অ্যাডাপটিভ হবে, আমি তখন এটাকে আরো সহজে সামনে এগিয়ে নিতে পারবো বলা আর কি। পসিবল, হ্যাঁ। এবং তখন আসলে আমাদের প্রত্যাশা করতে হবে না বা চাইতে হবে না, 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 তখন না। আমরা সেটা সেভাবেই পেয়ে যাব, একদমই। যেভাবে সহজে আসলে পাওয়ার কথা। এবং আজকের এই বিশেষ দিনে আসলে নারী দিবসে যদি বিশ্বের সকল নারীকে কোনো বার্তা দিতে বলি, কি বলবেন? আপনারা হচ্ছেন তারাই যারা আমাদেরকে, যারা মানব সভ্যতাকে সামনে আগানোর একটা প্রধান প্রধান কিছু, এবং আপনারা আমাদেরকে সাজান আমাদের সবচেয়ে দুর্বল জায়গাগুলোকে। আপনারা এত বেশি এনার্জাইজ করেন, এত বেশি বুস্ট আপ করেন, এবং আমরা আসলে একটা সমাজ আপনাদের ছাড়া কল্পনা করতে পারি না, মানে এটা সম্ভব না। তো আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা আপনাদেরকে হয়তো মা, বোন, মেয়ে, গার্লফ্রেন্ড, ওয়াইফ, যে কোনোভাবেই হোক, আমরা যদি সম্মান দিতে নাও পারি, সেটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের শিক্ষার লিমিটেশনস, যেভাবে ভালোবেসে বড় করেছেন সেভাবেই যদি শেখান, আমরা শিখে নেব ইনশাল্লাহ। চমৎকার, খুব ভালো লাগলো। আপনি অনেক ভালো থাকুন এবং আপনার জন্য শুভকামনা থাকছে বিনোদন সারাদিনে আসবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনের সকল দর্শকদের। এই সামনের রোজারিতে আমাদের অনেকগুলো ভালো ভালো সিনেমা আসছে, প্রত্যেকটা সিনেমাই খুবই কোয়ালিফাইড। আপনারা সবার সিনেমা দেখুন, সব সিনেমাই বাংলাদেশি সিনেমা, আমাদের সিনেমা, এবং ওটিটিতেও যে কাজগুলো আসছে আমরা আশা করি আপনারা সব দেখবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, মন খুলে সমালোচনা করবেন। আমরা আপনাদেরই। ধন্যবাদ।